পরিবর্তনের জন্য এত মানুষ জীবন দিল, রক্ত দিল, সেই পরিবর্তন কি আদৌ হয়েছে? তাহলে প্রায় 2000 মানুষ শহীদ হলো, রক্ত দিল, 30,000 আহত যোদ্ধা, এত বড় গণ অভ্যুত্থান, সেটা কি ব্যর্থ হবে? 8 আগস্ট যাদেরকে নিয়ে শপথ পাঠ করানো হয়েছে, তারা কি গণ অভ্যুত্থানের শক্তি ছিল? আমাদের তরুণরা, যুবারা রক্ত দিল, সংগ্রাম করলো, অথচ কয়েকজন এনজিও ব্যক্তিত্বকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। কারা বানালো? আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, যাদের উপর বিশ্বাস রেখেছিলাম, বিশ্বাস করে ভুল করেছি, তারা জাতির সাথে গাদ্দারি করেছে। আমার প্রশ্ন হলো, আমরা সেই সময় বারবার বলছিলাম উপদেষ্টা পরিষদের সংস্কার করেন। এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে কোনো সংস্কার রাষ্ট্রের হবে না। এই উপদেষ্টাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, তারা কেউ রক্ত দেয়নি, সংগ্রাম করে নাই, রাজপথে নামে নাই, ওরা গণ অভ্যুত্থানের কি বোঝে? আমরা বলেছিলাম, আমাদের কথা শোনা হয়নি। সেই সময় নাহিদ ইসলামদের পক্ষ থেকে আমাদেরকে নানান সমালোচনা করা হয়েছে। নাহিদ ইসলাম মানে শুধু নাহিদ ইসলাম না, তার সার্কেলে যারা রয়েছে তারা, আমাদেরকে জুলাই গাদ্দার পর্যন্ত বলা হয়েছে। তাহলে আজকে কি প্রমাণিত হচ্ছে? নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হচ্ছে তারা ভুল ছিলেন আর আমরা সঠিক ছিলাম। তারা ভুল ছিলেন, আমরা সঠিক ছিলাম। আমি নাহিদ ইসলামকে বলতে চাই, কোন উপদেষ্টা জুলাই গাদ্দার, তার নাম প্রকাশ করেন। এখন কি তাহলে আপনার কথা শুনছে না? আপনার নির্দেশনা মানছে না? তাদেরকে যে চুক্তিতে নিয়োগ দিয়েছিলেন সেই চুক্তি কি বাস্তবায়ন করছে না? এই জন্য কি এখন বলছেন যে তারা জাতির সাথে প্রতারণা করছে? কিন্তু আমরা যখন সংস্কারের কথা বলেছিলাম তখন কেন সংস্কার করলেন না? আপনিও তো উপদেষ্টা ছিলেন, এদেশের জনগণ আপনার উপর দায়িত্ব দিয়েছিল যে আপনি সংস্কার করবেন, বিচার করবেন। প্রধান উপদেষ্টার পরে আপনি সব থেকে ক্ষমতাশালী ছিলেন, আপনি পদত্যাগ কেন করলেন? আজকে যে সংস্কার হচ্ছে না, এত মানুষ জীবন দিল, প্রাণ দিল, এত রক্তহানি, আমাদের কি সংস্কারের জন্য আরেকটি গণ অভ্যুত্থান করতে হবে? তাহলে কি এদেশের মানুষ 10 বছর 15 বছর পর পর শুধু জীবনই দান করে যাবে? যারা গণ অভ্যুত্থানে অংশ নেয়নি, দেখেন যে তারা তাদের দৌরাত্ম্য দেখেন। আমরা যারা এই পল্টনে আমরা একসাথে সংগ্রাম করেছি, গণতন্ত্র মঞ্চের দলগুলো, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, আমরা হয়তো এত বড় দল না, কিন্তু আমাদের সংগ্রামটা এত ছোট না। যখন বড় দলগুলো গুম, খুন, নির্যাতন, নিপীড়নের কারণে যখন রাজপথে নামতে পারেনি, হ্যাঁ আমরা স্বীকার করি যে তাদের অসংখ্য নেতৃবৃন্দকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের নিপীড়ন করা হয়েছে, মামলা হামলায় তারা জর্জরিত। সে সময় কিন্তু মান্না ভাই, জুনায়েদ সাকিব ভাই, সাইফুল হক ভাই, আমরা কিন্তু একসাথে আন্দোলনটা চালিয়ে গিয়েছি, মানুষকে সাহস জুগিয়েছি, আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। 2023 সালের 28 অক্টোবর আপনারা দেখেছেন কিভাবে সেই বিএনপির বৃহৎ সমাবেশ পণ্ড করে দেওয়া হয়। মতিঝিলে জামাত নেমেছিল, তারাও চলে যায়, কিন্তু আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই, আমরা রাজপথ দখলে রেখেছিলাম। সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে ছিলেন। এর কারণটা কি? এর কারণটা হলো মানুষকে সাহস দেওয়া যে আমরা রাজপথে আছি, তোমরা নামো। ঠিক একইভাবে এই 24-এর ডামি নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে গণতন্ত্র মঞ্চের দলগুলো, গণ অধিকার পরিষদ, আমরা কিভাবে এই পল্টনে আমরা কিন্তু আন্দোলন করেছি। আমরা বলেছি যে হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। আমরা যেমনি ভাবে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। কিন্তু আমার প্রশ্ন হলো যে আজকে কেন এই আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, কেন কোনো কথা নাই? অনেকে বলছে যে তাহলে কি আমরা ভারতের নির্যাতন, নিপীড়ন সেটা কি আমরা মেনে নিয়েছি? আমরা কেন আর ওই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি না? দেখেন, যারা গুম করলো, ক্রসফায়ার করলো, যারা আয়নাঘর সৃষ্টি করলো, ওই ডিজিএফআই, এনএসআই, এসবি গোয়েন্দা সংস্থার কোনো সংস্কার হয়েছে, পরিবর্তন হয়েছে? আপনারা বলছেন যে আগামীতে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন। কিভাবে সম্ভব?
আমাদের পাশেই সচিবালয়, সেখানে তো আওয়ামী লীগের সুবিধাভোগী যারা তারা বসে রয়েছে। এই আমলাদের মাধ্যমে আপনি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন? যারা 14 সালের নিশিরাতের নির্বাচন করেছে, 18 সালের একতরফা নির্বাচন করেছে, যারা 24 সালের ডামি নির্বাচন করেছে, ওই ডিসি, এসপি, ইউনো, সচিব, কয়জনকে আপনি শাস্তি দিয়েছেন? আপনি তো সংস্কার করতে পারেননি। সংস্কার ছাড়া আপনি বলছেন যে আপনি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন, সেটা বাস্তবসম্মত নয়। আগামী নির্বাচন ইতিহাসের সবথেকে সেরা নির্বাচন হতে পারে, আবার ইতিহাসের সবথেকে চ্যালেঞ্জিং নির্বাচন হতে পারে। এখনো পর্যন্ত যতটুকু আমরা লক্ষ্য করছি যে সরকার কোনো সংস্কার করতে পারে নাই, সেই ফ্যাসিবাদ এখনো পর্যন্ত রয়ে গেছে। শুধুমাত্র হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার সৃষ্ট যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদ এখনো পর্যন্ত বহাল তবিয়তে। এই ফ্যাসিবাদকে বহাল রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। যেহেতু আমাদের সংগ্রামী নেতা মাহমুদুর রহমান মান্না ভাই এসে উপস্থিত হয়েছেন, আমি বক্তব্য সংক্ষেপ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, গতকাল আপনারা দেখেছেন যে বৈঠক ছিল, সেই বৈঠকে আমি ছিলাম, মান্না ভাই ছিল, আরো অনেকে ছিল। সেখানে এক ধরনের ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা মোটামুটি একটা জায়গায় ঐক্যমতে পৌঁছেছি। একই দিনে জাতীয় নির্বাচনের ভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে ভোট। শুধুমাত্র জামাত ইসলাম দেখলাম তারা বলছে যে নির্বাচনের আগে গণভোট। আমার প্রশ্ন হলো, এই যে মাত্র 4 থেকে 5 মাস সময় রয়েছে, এর আগে কি আসলে আলাদাভাবে গণভোট করা বাস্তবসম্মত? আমার কাছে মনে হয় না। তবে জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা ভিতরে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছিল যে তারাও মনে হয় আমাদের মতামতের সাথে সম্মতি পোষণ করছে, কিন্তু বাইরের বক্তব্য আবার ভিন্ন রকম। অর্থাৎ জামাত ইসলামের ভিতরের নেতৃবৃন্দ যে বক্তব্য রেখেছিলেন, অ্যাডভোকেট শিশির মনির ভাই, আমরা বাইরে আবার যে নেতা বক্তব্য রাখলেন তার বক্তব্যের মাধ্যমে আমি নিজেই কনফিউশনে পড়ে গিয়েছি। ভিতরের আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল। আমার কাছে মনে হয় যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন রোডম্যাপ প্রকাশ করেছে, এক্ষেত্রে আমাদের যে আহ্বান প্রত্যেকটা দলের প্রতি, যে আপনারা ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করেন। গতকাল যথেষ্ট ইতিবাচক আলোচনা হয়েছে, যদিও আমাদের নেতাদের যে বৈশিষ্ট্য যে টেবিলে এক ধরনের আলোচনা, বাইরে এসে গরম বক্তব্য, আমরা সেটা দেখলাম। আলী রিয়াজ স্যার নিজের একই কথা বলেছেন, অর্থাৎ তিনি তো ভিতরে আলোচনা শুনেছেন, বাইরে নেতারা কি বলেছে তিনি শোনেননি। এই প্রেক্ষিতে তিনি বলেছেন যে মোটামুটি সবগুলো দল একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এই ব্যাপারে সম্মত হয়েছে। বাইরের আলোচনায় মানুষ আসলে বিভ্রান্ত হয়েছে। তবে আমরা যেহেতু ভিতরের আলোচনায় ছিলাম, সেখানে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, অন্যান্য দলগুলো, গণতন্ত্র মঞ্চের দল, এনসিপি, তারা সবাই কিন্তু ছাড় দিয়েছে। কিন্তু বাইরের আলোচনা আমার কাছে অত্যন্ত বিভ্রান্তিমূলক মনে হয়েছে। আরেকটি বিষয় বলি, দেখেন এই মুহূর্তে অনেকগুলো দল তারা একসাথে নিম্নকক্ষে পেয়ার নিয়ে আন্দোলন করছে। আমি এর আগেই বলেছি যে নিম্নকক্ষে পেয়ার বাংলাদেশের বাস্তবতায় বাস্তবসম্মত নয়। কারণ যারা স্বতন্ত্র নির্বাচন করতে চায় তারা কিভাবে নির্বাচন করবে? এছাড়া নিম্নকক্ষে পেয়ার হলে কোন স্থায়ী সরকার ব্যবস্থা বাংলাদেশে থাকবে না। সকাল বিকাল এমপিরা কেনাবেচা হবে। এছাড়া আমাদের দেশের যারা হিন্দুরা রয়েছে তারা যদি মনে করে তারা একটি দল গঠন করবে, আমাদের ইসলামিক দল অনেকগুলো রয়েছে, আমাদের পাহাড়ি সম্প্রদায় রয়েছে, এই যে জাতিগত বিভাজন এবং ধর্মীয় বিভাজন এই পিয়ারের মাধ্যমে সৃষ্টি হতে পারে। এছাড়া ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এই অঞ্চল আওয়ামী অধ্যুষিত, সেখানকার ভোটগুলো কোথায় যাবে? অর্থাৎ পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। আমরা কিন্তু উচ্চ কক্ষে পিয়ারের পক্ষে, যেটা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে বলেছি, এনসিপির পক্ষ থেকে বলেছি, কয়েকটা দল ছাড়া অধিকাংশ দলই কিন্তু উচ্চ কক্ষের পিয়ারের পক্ষে। তবে আমরা বলেছি নিম্ন কক্ষের পিয়ার বাস্তবসম্মত নয়। এই মুহূর্তে আলোচনা হচ্ছে, আলোচনার মাধ্যমে অবশ্যই আমাদের একটি সমাধানে পৌঁছাতে হবে। কিন্তু এই আলোচনা শেষ হওয়ার আগে যদি আমরা আন্দোলনে যুক্ত হই, সেই আন্দোলন কোনোভাবেই আমার কাছে মনে হয় না গ্রহণযোগ্য, বরং এর মাধ্যমে ফ্যাসিবাদ সুযোগ পেতে পারে। আমি সর্বশেষ বলতে চাই, আমরা একটি কাঙ্ক্ষিত সময় অবস্থান করছি। আমরা সবাই স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের। এই নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।